जावे, भक्ति की ज्योत जगे दश दिशा प्रगटावे, दश दिशा प्रगटावे। की आन बान शान को संभाले, मात कहो माई कहो गले से लगा ले, रिद्धि सिद्धि नेत्र माई भक्त को रिझावे, असुर मारे सुर को तारे, जय जय जगदम्बे। नंदिनी नंदित मेदिनी विश्वविनोदिनी नंदनुते, अरविंद शिरोदिनी वासिनी विश्वविलासिनी कृष्णनुते, भगवती हेशिति कंठ कुटुंबिनी भूरि कुटुंबिनी भूरि कृते, जय जय हे महिषासुरमर्दिनी नन्दकपर्दिनी शैलसुते, सुरवर वर्षिणि दुर्धर कर्षिणि मारुतमर्षिणि हर्षरते, त्रिभुवन घोषिणि शंकर घोषिणि निर्विषघोषिणि घोषरते, रौद्रनिरोषिणि सुररोषिणि दुर्गतशोषिणि सिन्धुसुते, जय जय हे महिषासुरमर्दिनि नन्दकपर्दिनि शैलसुते, जय भवानी जय अम्बा, जय भवानी जय अम्बा। উপস্থিত সকলকে আমার প্রণাম, অনেক অনেক কৃতজ্ঞতা। প্রথমেই ক্ষমা প্রার্থী, আমরা আমাদের নির্দিষ্ট সময়ের প্রায় 25 মিনিট দেরিতে চলছি, বা তারও কিছু কয়েক সেকেন্ড দেরিতে হয়তো। সম্পূর্ণ সেই দায়ভার আমার, আমাকে সত্যি মার্জনা করবেন। আজ 18ই আগস্ট, প্রতিবারের মতো অর্পণের ব্যবস্থাপনায় আমরা এই অনুষ্ঠান করি, আপনাদের জন্য আমরা সেটা করতে পারি। আজকের অনুষ্ঠানের আমাদের দুজন সঞ্চালক ছিলেন, শ্রী সঞ্জয় কর্মকার এবং শ্রী সোমেন সমাজদার। সঞ্জয়দার অসুস্থতার কারণে আজ সঞ্জয়দা আসতে পারেনি, তাই আমরা তার জন্য আপনাদের কাছে একটু মার্জনা চেয়ে নিচ্ছি। আজ আমার অতি কাছের, অতি নিজের দাদা এবং অর্পণের একজন সোমেনদাকে আমি মঞ্চে ডাকছি, এবং আজকের সঞ্চালনার দায়ভার আমি সোমেনদাকে দিচ্ছি। আর যদি বাচ্চাদের দ্বারা, আমাদের শিক্ষার্থীদের দ্বারা বা আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি হয়, নিজ গুণে তা ক্ষমা করবেন। আমি জানি এখানে উপস্থিত সবাই বড্ড আমার নিজের লোক, আপন লোক। আমি অর্পণ পরিবারের সদস্যদের ডাকবো সোমেনদাকে বরণ করে নেবার জন্য। একবার যদি সবাই জোরে একটা হাততালি দিয়ে সোমেনদাকে আজকের অনুষ্ঠানের দায়িত্ব আমি সোমেনদাকে দিচ্ছি। আজ ঐতিহাসিক 18ই আগস্ট। আমরা এখানে যারা আছি সবাই জানি বালুরঘাটবাসী হিসেবে আমাদের গর্বের দিন। একই সঙ্গে আমাদের প্রিয় সংগঠন অর্পণ ফাউন্ডেশনের 31তম প্রতিষ্ঠা দিবস। আর অর্পণ আমার আরেক পরিবার। হ্যাঁ, প্রিয়াঙ্কার কথার সূত্র ধরেই বলি, আমার সঙ্গে সঞ্জয়দা গত বছরেই মঞ্চে ছিল, আজকেও সঞ্জয়দার থাকবার কথা ছিল। সঞ্জয়দা কদিন ধরেই একটু অসুস্থ, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সঞ্জয়দা চেষ্টা করেছিল, কিন্তু আজকে আর সম্ভব হয়নি। সেজন্য জানি না কতটা কি করতে পারবো। আমি একাই আছি।
কিন্তু অর্পণ যখন এইভাবে পাশে আছে সব কিছুই আমরা ভালোভাবেই সবসময় উতরে গেছি, আজও তার ব্যতিক্রম হবে না। সবাই যারা রয়েছেন অর্পণের বিশেষ অতিথি, প্রত্যেকেই আভূমি প্রণাম আপনাদের কাছে। আপনারা সঙ্গে আছেন, এভাবে জন্যই আমরা এই দীর্ঘ পথ চলতে পারছি এবং আগামীতেও চলব। আমরা আর সময় নষ্ট করব না, আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। অনেক গুণী মানুষরাই বসে আছেন, আমি তাদের মঞ্চে ডেকে নেব। আমাদের মাঝে আছেন স্বামীজি, আমি তাকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। অর্পণের প্রতিটি অনুষ্ঠানেই তিনি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবেই জড়িত। শ্রী পার্থ বসু, শ্রীমতী রাতুলা বসু আমাদের আরেক অভিভাবক। শ্যামাদি রয়েছেন, শ্যামা সেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। অরূপ খাঁ, প্রবীরদা চলে আসুন। সুবীরদা, সুবীর চৌধুরী বিশিষ্ট বাচিক শিল্পী। তুহিন বন্ধু, পরিবেশ কর্মী, থিয়েটার আর্টিস্ট, বাচিক শিল্পী। সবার আগে বন্ধু, তাই তো তুহিন? তুহিন চলে এসো মঞ্চে। সুভাষদা, বসে থাকলে হবে, চলে আসতে হবে তো। সুভাষ চাকি আমাদের আরেকজন অভিভাবক, বিশিষ্ট আইনজীবী। শ্রী পবন কুমার গোয়েঙ্কা, শ্রী রাজা বোস, অর্পণ ফাউন্ডেশনের সমস্ত সদস্য। আচ্ছা, আমি সবাইকে দেখতে পাচ্ছি না। অম্বরীশ সরকার, শ্রী অম্বরীশ সরকার সহসভাধিপতি জেলা পরিষদ। দীপক মণ্ডল, শ্রী দীপক মণ্ডল শিক্ষা ইনস্টিটিউট, যিনি নিজেই একজন ইনস্টিটিউট। আমি অনুরোধ করব স্যার আসবার জন্য। শ্রী রাজেন শীল, শ্রীমতী নূপুর হোর, মৌমিতা চক্রবর্তী বিশিষ্ট নৃত্যশিল্পী। না করলে তো শুনবো না, অর্পণ সবাইকে টেনে নেয়। শ্রী সমিত ঘোষ, শিক্ষক এবং একজন গবেষক। শ্রী বিভাস দাস, বিশিষ্ট ক্ষণ শিল্পী শ্রী খগেন্দ্রনাথ সরকার, খুশি সরকার, তাকেও মঞ্চে আসতে বলছি। শ্রী তাজামুল ইসলাম, শ্রী মোহন সিং উপস্থিত থাকলে অবশ্যই মঞ্চে আসবেন। আর জার্নালিস্ট ক্লাব থেকে যারা এসছেন সম্মানীয় সদস্য, প্রত্যেককে মঞ্চে আসতে অনুরোধ করব। একই সঙ্গে প্রেস ক্লাবেরও সবাইকে আমি আসতে অনুরোধ করব। শ্রী দীপঙ্কর দাস, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, WACDCL, যদি এসে থাকেন স্যার আপনি একটু মঞ্চে আসবেন। শ্রী শুভময় সরকার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড রিজনাল ম্যানেজার, দক্ষিণ দিনাজপুর, WBACDCL। শ্রী শুভদীপ ব্যানার্জি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এবং শ্রী অনির্বাণ সরকার, সিনিয়র ম্যানেজার HRNA, WBACDCL। আপনারা উপস্থিত থাকলে অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। अग्नेनय सुपथाराय अस्मा विश्वानि देव वयुनानि विद्वान् युयोधि अस्मद् जुहुराणमेनो भूयिष्ठान्ते। বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী প্রাপ্তি চৌধুরী, একটু মঞ্চে আসবেন। হে অগ্নি, তুমি যথার্থ কল্যাণ লাভের জন্য আমাদের সুপথে সঞ্চালিত করো। তোমাকে বহুতর নতি বাক্য নিবেদন করছি। শ্রী অম্বরীশ সরকার, আমাদের সমস্ত সহকারী সভাধিপতি, জেলা পরিষদ। পরশমণির মতো
আগুনের স্পর্শ আমাদের শ্রী শুভঙ্কর পবিত্র ঘোষ, করে একটু মঞ্চে মহৎ আসুন। জীবনের যোগ্য করে তুলুক। শ্রী প্রীতম রাম মণ্ডল, আপনাকেও একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রী প্রীতম রাম মণ্ডল। মঞ্চে চাঁদের হাট, সকল গুণী মানুষ একই সাথে, যদিও অর্পণের সমস্ত প্রচেষ্টাতেই আমরা তাদের এইভাবেই পাশে পাই, জন্যই অর্পণ আজ 31-এ পা দিয়েছে। উনিশশো 47-এর 15ই আগস্ট যখন ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়, তখন কিন্তু আমরা বালুরঘাটবাসী এক অজানা আশঙ্কে ভুগছিলাম। র্যাডক্লিফের সীমানা যে মানচিত্র, তাতে স্বাধীন ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়নি তখনও আমাদের এই প্রিয় শহর বালুরঘাট। তীব্র লড়াই আন্দোলন শুরু হয় আজকের দিনে 18ই আগস্ট আমরা স্বাধীন ভারতের অন্তর্ভুক্ত হই। এবং অর্পণ ফাউন্ডেশন এই ঐতিহাসিক দিনটিকে প্রত্যেক বছরের মতো এবারও উদযাপন করছি শ্রদ্ধায় স্মরণে। এবং একই সঙ্গে অর্পণ ফাউন্ডেশন 31 বছরে। মঞ্চে নানা ক্ষেত্রের সমস্ত গুণী মানুষ, যারা অর্পণ পরিবারেরই একজন, যারা সবসময় সব প্রচেষ্টাতেই অর্পণের সঙ্গে এভাবেই জড়িয়ে থাকেন এবং জড়িয়ে থাকবেন। আমি স্বামীজি বিশ্বরূপানন্দ মহারাজজিকে অনুরোধ করব, আপনার বাণী দিয়েই শুরু হোক আজকের এই শুভ দিন। ওম স্বস্তিরিনো ইন্দ্রিয়বিদ্ধস্রবः স্বস্তিরিনো পূষা বিশ্ববেদাः স্বস্তিরিনস্তাক্ষ অরিষ্ট নেমি স্বস্তিরিনো বৃহস্পতি দদাতু। ওম অসতমা শতগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময় আবিরাবির্ময়েধি। আজকে আমরা সকলে মিলে উপস্থিত হয়েছি অর্পণ পরিবারের, অর্পণ ফাউন্ডেশনের আজকে গুটি গুটি করে 30 বৎসর পার হয়ে 31 বৎসরে আমরা উপস্থিত হয়েছি। মঞ্চে উপস্থিত সকল গুণীজনদের আমার অসংখ্য শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সামনেও যারা রয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ছোট্ট ছোট্ট শিল্পীরা যারা পারফরমেন্স করবার জন্য এসেছো, তাদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সত্যি আনন্দমুখর হয়ে উঠুক এই শুভ সন্ধ্যা। বিশেষ কিছু বলবার সময় নয়, শুধু একটাই কথা বলবো, আজকের এই সন্ধ্যা আনন্দমুখর হয়ে উঠুক, সকলে মিলে আমরা আনন্দে মেতে উঠি। এমনিভাবে আমরা দীর্ঘদিন ধরে, বছরের পর বছর, যুগ যুগান্তর ধরে এই একটি দিনের জন্য অপেক্ষা করে থাকব। সকলের আনন্দ লাভ হোক, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, এই প্রার্থনা ঈশ্বরের কাছে রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে নমস্কার। আমরা এই সমস্ত গুণী মানুষদের প্রতি কৃতজ্ঞ, জানি তাদের স্নেহ ভালোবাসা থেকে কখনোই বঞ্চিত হব না। সকলকে অনুরোধ করব আসন গ্রহণ করবার জন্য। ও আরেকজন গুণী আইনজীবী, সঙ্গীতজ্ঞ শ্রী সুশোভন চ্যাটার্জিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। শ্রী অমরনাথ ঘোষ, আপনি একটু মঞ্চে আসবেন। শ্রী অমরনাথ ঘোষ একটু মঞ্চে আসবেন। আসলে অর্পণ পরিবার সবাইকে একসঙ্গে নিয়ে আমরা পথ চলছি।
দীর্ঘ ৩১ বছর ধরে এভাবেই আয় বেঁধে বেঁধে থাকি, সবাইকে নিয়েই এগিয়ে চলছে অর্পণ পরিবার। আজ ঐতিহাসিক 18ই আগস্টকে আমরা শ্রদ্ধায় স্মরণ করব আরও একবার, এবং একই সঙ্গে অর্পণের 31তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করব। জানি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আমি এবারে মঞ্চে ডেকে নেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার দুজন মানুষ, বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী পার্থ বসু এবং শ্রীমতী রাতুলা বসুকে। আমরা সবাই হয়তো পারি না ছবি আঁকতে, কিন্তু ইচ্ছে করে। আমার ভীষণ ইচ্ছে করতো ছবি আঁকতে, কিন্তু পারিনি। এই মঞ্চে যদি এখন আমরা ছবি আঁকি, প্রিয়াঙ্কা, ক্যানভাস রং তুলি ছাড়াই যদি আমরা ছবি আঁকি কেমন হয়? যে দুজন মানুষ মঞ্চে এলেন, শ্রী পার্থ বসু, শ্রীমতী রাতুলা বসু, তারা কণ্ঠ দিয়েই ছবি আঁকবেন। আজ যে বিশেষ দিন, সেই স্বাধীনতার আমরা কিছু ছবি, কিছু ঘটনা তারা আমাদের সামনে তুলে ধরবেন শুধুমাত্র তাঁদের কণ্ঠ দিয়েই। তাদের নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে মনন। মনন এবার 25 বছরে পদার্পণ করেছে, এবং একই সঙ্গে আমরা বালুরঘাটবাসীও মননের সেই স্নেহের পরশে জড়িয়ে আছি, উত্তরের পরশ। অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা তাদের উত্তরসূরি তৈরি করে চলেছেন। এখন আমরা তাদের আগে অনুষ্ঠান শুনি, কণ্ঠ দিয়ে কিভাবে ছবি আঁকতে হয় মুগ্ধ হয়ে আরও একবার দেখব এবং শুনব। মঞ্চে শ্রী পার্থ বসু এবং শ্রীমতী রাতুলা বসু। আজকে তাদের উপস্থাপনায় আমরা দেখব স্বাধীনতার কিছু টুকরো ছবি। নমস্কার। আজ 18ই আগস্ট বালুরঘাট দিবস, তারই সঙ্গে অর্পণ ফাউন্ডেশনের 31তম বার্ষিক উদযাপনের একটি বিশেষ দিন। অর্পণ ফাউন্ডেশনের সঙ্গে গত বেশ কয়েকটা বছর এমনভাবে জড়িয়ে গেছি যে আজকের দিনটা আমাদের কাছেও পরম শ্রদ্ধার একটি দিন হয়ে উঠেছে। অর্পণ ফাউন্ডেশন এইভাবেই এগিয়ে চলুক, তাদেরকে শুভকামনা এবং উপস্থিত দর্শক গুণীজনকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা শুরু করছি আমাদের আজকের নাটক 21 দিনের অনশন। নাটককার ধনঞ্জয় ঘোষাল, আবহে সহযোগিতায় আছে রূপক দাস। আমরা শুরু করছি আজকের নাটক 21 দিনের অনশন। ধরো ধরো ধরো, গাছের কুল এনেছি গো আজ। নাও 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 ধরো। তোমাদের এই মাসিমার কি দিতে পারে বলো বাবা? তোমরা যে কি পা করি আমার এই জেলের মধ্যেই আমার কথার সঙ্গী দেখা করার সুযোগ করে দেছ, এই আমার ঢের। রাধা মাধব, রাধা মাধব, তোমাদের এই প্রেসিডেন্টি জেলে তবু একবার ঢোকা হলো বলো? নাও 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 ধরো ধরো ধরো, কুল ধরো গো না। এই লে আও, লে আও, ওই দামড়ি মেয়ে ছেলেটাকে গরাত খুলে টেনে এনে ফেলো ওই টেবিলের সামনে। আজ ওর মজা আমি দেখিয়ে দেব। ও জানে না আমি কাশীর ডেপুটি পুলিশ সুপার জিতেন বাড়ুজ্জে। কই রে, দেরি হচ্ছে কেন আনতে? হ্যাঁ, এই তো বসুন বসুন বসুন, এখানে বসুন। এই জল দাও এনাকে, মহিলা মানুষ, জল দাও।
ভয় নেই ভয় নেই, বসুন বসুন, আপনি বসুন। বলুন বলুন স্যার। আপনার নাম ননিবালা দেবী? আগে জন্ম 1888 হাওড়ার বালিতে। পিতা সূর্যকান্ত ব্যানার্জি, মা গিরিবালা দেবী, ঠিক তো? হ্যাঁ ঠিক। 11 বছর বয়সে বিয়ে হয়, 16 বছর বয়সে বিধবা হয়েছে। হ্যাঁ ওই রকমই হবে। আপনাকে পুলিশ পেশোয়ার থেকে গ্রেপ্তার করেছে জানেন? জানি, কিন্তু কেন গ্রেপ্তার করেছে সেইটা জানি না। আপনি পেশোয়ারে গিয়েছিলেন কেন? এমনি গিয়েছিলাম। এমনি নয়, বলুন কেন গিয়েছিলেন? আমার এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের জন্য সেখানে যাচ্ছিলেন, তাই আমি তার কাজের জন্য যাচ্ছিল, আপনাকে নিয়ে নিল সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। বলুন সত্যিটা কি? বলতে বাধ্য নই। বাধ্য নই? নষ্ট মেয়ে ছেলে। এই পুলিশ! চুপ! বিপ্লবী না বেশ্যা তার ঠিক নেই, পুলিশকে ধমকানো। বলো বলো বলো, বলে ফেলো বলে ফেলো। বলতে বাধ্য নই। এই যে দেখছো তোমার ফাইল, তোমার সব কেস হিস্ট্রি না এখানে রাখা। শোনো মাসিমা। মাসিমা? মাসিমা না বলে ম্যাডাম বললে একটু খুশি হবে বুঝি। আচরণ সংযত হোক। সংযত হবে হবে হবে। শোনো, তোমার বাপের ঘরের টাইটেল ছিল বাঁড়ুজ্জে, আমিও জিতেন বাঁড়ুজ্জে। হ্যাঁ, সুতরাং এই সমঝোতা করে কারণটা বলো, শাস্তি কম হবে। বলো বলো। বন্দে মাতরম। থানায় বসে বন্দে মাতরম বলা? আচ্ছা বেয়াদব মেয়ে ছেলে তো। মুখ সামলে অফিসার, ভদ্রভাবে বলুন। এই ননিবালা, তুমি নষ্ট মেয়ে ছেলে ছাড়া কি ওই প্রেসিডেন্সি জেলে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে গিয়েছিলি না? বল গিয়েছিলি কিনা? গিয়েছিলাম, আর তার কারণ এখন সবাই জানে। জানে মানে? পাগলির মতো গিয়ে তুই বলেছিলি কুল খাবে, কুল ভাইরা আমার। শালা ওই রামচন্দ্র মশার পিস্তলটা কোথায় লুকিয়ে রেখেছিল সেটা গ্রেপ্তারের আগে বলে যেতে পারেনি, আর সেটা জানতে তুমি ননিবালা দেবী ওর স্ত্রী সেজে চোখে ধুলো দিয়ে জেলে ঢুকে খবর এনেছিলে। হ্যাঁ। লজ্জা করে না বিধবা মেয়ে ছেলে অন্যের স্ত্রী হয়ে জেলে গিয়ে দেখা করার জন্য? বল বল বল, বলে ফেল সব। আমি কাউকে চিনি না, আমার কিছু মনে পড়ছে না। পড়ছে না? আমার সঙ্গে স্বাধীনতার বিপ্লবীদের কোনো যোগ নেই। এই কলেরায় ভুগে উঠেছিস সদ্য, এখনো গলার এত তেজ? এই কে আছো? ওই জমাদারনিগুলোকে ডাকো 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 ডাকো। ননিবালা, সোজা আঙুলে তোমায় ঘি তোলানো যাবে না। আচ্ছা ঠিক আছে, ওদের পাঠিয়ে দে, ওরা একে নিয়ে যাক, আর বল এর শরীরে লঙ্কার গুঁড়ো ঢুকিয়ে দিতে। পেছন দিয়ে রুল ঢোকানো, কোমর থেকে নোংরা জল এনে মুখে ছিটিয়ে দেওয়া, লাতি আর লুলের বাড়ি। কিসের আওয়াজ? ননিবালাই চেঁচিয়ে উঠলো মনে হলো না? এই লঙ্কার গুঁড়ো দিয়েছিস? হ্যাঁ নিয়ে আয় নিয়ে আয়, এবার নিয়ে আয়। ওর গার্ড বলবে কেন পেশোয়ার গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা মেয়ে ছেলে তো আপনি। ওই জমাদারনিগুলো যখন পাশের ঘরে আপনাকে লঙ্কার গুঁড়ো ঢোকাচ্ছিল, কষিয়ে লাথি মেরে সরিয়ে দিয়েছি। আমার বাপের নাম বলাতে গিয়ে না, ওদের নিজেদের নাম ভুলিয়ে দিয়েছি। ওদের ডাক্তারের কাছে পাঠিয়ে দিন। মানে? মানে বাঙালি মেয়ের পায়ের জোর কতটা দেখিয়ে দিলুম। প্রয়োজন হলে বেটা ছেলে পুলিশকেও পিটিয়ে ঠান্ডা করে দিতে জানে এই ননিবালা দেবী। এবার বোঝাচ্ছি তোমায়। আমাদের এখানে শাস্তি কুঠিরের খবর জানা আছে ননিবালা? আছে। ওই মাটির নিচে কবরের মতো কয়েক ফুটের একটা জায়গা তো, আলো বাতাস নেই, জানলা নেই, শুধু ওই লোহার গেট আছে একখানা, তাই তো? ওখানে ঢোকানো মানে মৃত্যু। মৃত্যুকে বাংলার বিপ্লবীরা ভয় পায় না। আরে দূর বা, মৃত্যু তো অপার শাস্তি। না না, ওটা পরে হবে। তার আগে বিপ্লবীদের স্নায়ু অবশ করে দেওয়ার জন্য ওখানে আধ ঘন্টা করে রাখা হয়, ব্যাস। ওই কবরও আমার মুখ দিয়ে একটা কথাও বের করতে পারবে না। এই পায়ে যদি লাথি মেরে ওদের সরাতে পারি, তবে ওই অন্ধকার শাস্তি কুঠিও আমার সহ্যের মধ্যে। দাও, কি হলো? ঢুকিয়ে দাও শাস্তি কুঠিতে। কি হলো? হুকুম কর। অফিসারকে তুমি বলা? আমায় তুই বললে আমিও তুই বলতে দ্বিধা করব না। কি?
বাঙালি বিপ্লবীরা মানুষকে সম্মান দিতে জানে বলে এখনো আমি তুই তামারি শুরু করিনি, সেটা মনে রেখো অফিসার। বিধবা মাগি ড্রপ দেখো, বেটা ছেলে ধরে খেয়ে নেবে বলে মনে হচ্ছে। মুখটা দেখো একবার, কে বলবে শালা মেয়ে ছেলে। কোথায় নিয়ে যাচ্ছে আমায়? বেশ তো ছিলুম কাশির ওই গারদে, শাস্তি কুটিতে ঢুকিয়ে ভেবেছিল আমায় শায়েস্তা করবে। আমার জান অত পাতলা নয়। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে আমায়? কাশি থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয়েছে ননিবালাকে। এখানে আইবি পুলিশ সুপার গোল্ডি সাহেবের সামনে জেরা হবে। হ্যাঁ, এই মেয়ে ছেলেটাকে গোল্ডি সাহেবের ঘরে নিয়ে যাও, আমিও যাচ্ছি সেখানে। আর কত ঘুরিয়ে মারবে আমায়? আমি তো অনশন শুরু করে দিয়েছি, তবু তোমরা আমার মুখ খোলাতে পারবে না। নিয়ে এসো, নিয়ে এসো। বসাও বসাও, ওকে বসিয়ে দাও। তোমরা বাইরে যাও, যাও যাও, আপনি বসুন এখানে। হ্যাঁ হ্যাঁ, শুনুন শুনুন, ইনি হচ্ছেন গোল্ডি সাহেব। সাহেবের সামনে আপনাকে আমিই প্রশ্ন করব বাংলায়। আপনি সঠিক উত্তর দিলে সাহেব খুশি হয়ে সাজা মকুব করে দেবেন, ঠিক আছে? আমি কাউকে চিনি না, কারো কথা আমার মনে নেই। এখন 1915, বছর খানেক আগে প্রথম বিশ্বযুদ্ধ লেগেছে। আর এই যুদ্ধের সুযোগে জার্মানির সঙ্গে আঁতাত করে এখানে অস্ত্র আনিয়ে বিদ্রোহ করার জন্য যারা অভিযুক্ত, তাদের সন্ধান তুমি জানো এবং তোমার আশ্রয়ী তারা দিনের পর দিন রিসরা চন্দননগরে লুকিয়ে থাকত। বলো তারা কোথায়, বলে দাও। কাদের কথা বলছেন বলুন তো? বলছি তো, আমি কাউকে জানি না। শোনো শোনো, সাহেব সামনে রয়েছে, সব শুনছে, বলে দাও। আরে কারা, কাদের কথা বলছেন আপনারা? এই অস্ত্র আনার মূল কারিগর ছিল বাঘা যতীন। হ্যাঁ 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 হ্যাঁ, সেইটা জানি। ওই তিনি তো মারা গেছেন বুড়িবালামের যুদ্ধে। সেটা আমরা জানি। ন্যাকা না সেজে বলো, ওই অমরেন্দ্রনাথ চ্যাটার্জি, নলিনীকান্ত ধর, যদুগোপাল মুখার্জি কোথায়, বলো বলো। আমি না খেয়ে ক্লান্ত, আপনি জানেন তো। আমি অনশন করছি। অনশনের কাঁথায় আগুন। ওই অমর চ্যাটার্জি কোথায়, যার কাছে তুমি বিপ্লবী মন্ত্রে দীক্ষা নিয়েছো, বলো। বলবো না। বলবে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তাহলে অনশন প্রত্যাহার করে নাও, সাহেবের নির্দেশ। অনশন প্রত্যাহার করব না। করবে না? না। করতে তোমাকে হবে অনশন প্রত্যাহার। আচ্ছা আচ্ছা, বলো তুমি কিভাবে, কি শর্তে অনশন প্রত্যাহার করবে? মানে গোল্ডি সাহেব জানতে চাইছে। হ্যাঁ, যা চাইবো দেওয়া হবে। হবে, বলো বলো, শর্ত বলো, শর্ত। বেশ, আমাকে বাগবাজারে রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী মা শারদার কাছে রেখে আসুন। কি? হ্যাঁ, সেইখানে আমি অনশন তুলে খেতে বসবো। আচ্ছা ঠিক আছে, লেখো লেখো লেখো, তুমি তাই লিখে দরখাস্ত করে দাও। এই নাও কাগজ কলম, লেখো লেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখে দিচ্ছি। আমাকে পরমহংসদেবের স্ত্রীর কাছে রেখে দিয়ে এলে অনশন ভাঙবো। এই যে। তোমার চিঠি সাহেব দেখছেন। হ্যাঁ স্যার বুঝলেন যে তুমি লেখাপড়া জানো। লেখাপড়া না জানলে এখন চলবে? না, তা তো চলবেই না। ঠিক ঠিক। কি স্যার ছিঁড়ে ফেললেন কাগজ? তোমার আবেদন মঞ্জুর হলো না? এই যে সাহেব এই আবেদন ছিঁড়ে নিলেন, দেখলে তো? কি চেয়ার ছেড়ে উঠে পড়লে কেন? আবেদন মঞ্জুর নাই হতে পারে, কিন্তু কিন্তু কাগজ ছিঁড়ে ফেলবে কেন? এই সর্বনাশ সর্বনাশ করেছে। আরে ননিবালা, তুমি উঠে গিয়ে সাহেবকে চড় বসিয়ে দিলে। আমায় দরখাস্ত লিখতে বললে কেন? বাস, আমার দেশের রামকৃষ্ণের স্ত্রী শারদা মায়ের মর্যাদা নেই? থামো থামো, না ধরলে তো আবার একটা চট বসিয়ে দিত। এই থামো, এই চল চল, এসো এসো, বাইরে যারা আছো একে নিয়ে যাও, নিয়ে যাও। আমার আগে তোমারই তো চর বসানো উচিত ছিল। গোল্ডির গালে নপুংসক পুলিশ অফিসার সব
জাতির কলঙ্ক তোমরা, জাতির কলঙ্ক। বাপরে বাপরে বাপ, 3 নম্বর রেগুলেশনে স্টেট প্রিজনার ননিবালা এখন প্রেসিডেন্সি জেলে। অনশন করে মরে গেলে আমাদের কপালে যে কি আছে কে জানে। যে করে হোক সাহেবের নির্দেশে ননিবালার অনশন ভাঙাতেই হবে। সেবারে বাগবাজারে রেখে এলে ঝামেলা মিটে যেত, এখন আবার কি শর্ত দেবে ভগবান জানে। যা তজ্জাল মেয়ে ছেলে না, উরি বাবা। কি কি চাই আপনাদের? ননিবালা দেবী, ম্যাজিস্ট্রেট সাহেব নিজে এসেছেন আপনার অনশন তুলে নেবার অনুরোধ নিয়ে। আজ 20 দিন আমি এই জেলে না খেয়ে আছি, আমার অনশন উঠবে না। সাহেবকে জানিয়ে দিন। সাহেবের নির্দেশ তো, বলুন আমরা কি করলে আপনি অনশন তুলে নেবেন? আমার ইচ্ছে মতো শর্ত দেব। হ্যাঁ দিন দিন। আমার রান্না করার জন্য একজন ব্রাহ্মণ কন্যা আর 2 জন কাজের লোক চাই। সর্বনাশ, এই ব্রাহ্মণ কন্যা এই জেলে এখন কোথায় পাবো? সে দেখুন আপনারা কি এই করবেন। কেউ আছে এখানে? ব্রাহ্মণ কন্যা কেউ আছে? আছে আছে, ওই ওই কুটুরিটাতে গিয়ে দেখুন, একজন আছে। তাই হবে, আমার তো জ্বালার শেষ নেই। বিভিন্ন ছদ্মবেশে জেলে গিয়ে খবর আনা আর ওই অমরেন্দ্র, যাদুগোপাল এদের আশ্রয় দেবার জন্যে আমি এখন অভিযুক্ত না। নির্মম অত্যাচার করেও আমার মুখ খোলাতে পারেনি ওই জিতেন, এখানকার পুলিশেরা, এমনকি গোলদি সাহেব পর্যন্ত। এই যে নিন, আপনার জন্য সাহেবের নির্দেশে হাঁড়ি করা খুন্তি আনিয়ে দেওয়া হয়েছে। আর এই 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 সেই ব্রাহ্মণ কন্যা যার হাতের রান্না খেয়ে অনশন ভাঙবেন বলেছেন। আপনি মশাই পারলেন যে ধরে রাখতে। 21 দিনের অনশন ভঙ্গ হবে আজ। আমি জানতে পেরেছি 7টা মশার পিস্তল গোপনে লুকিয়ে রাখার অপরাধে নলহটির দুকড়িবালা দেবী এই জেলেই বন্দি আছে, এবং সে চাটুজ্জে ঘরের সন্তান। তাই ব্রাহ্মণ কন্যার হাতে রান্না খাবো এই বাহানা দিয়ে এই প্রেসিডেন্সি জেলে বসেই দুকড়িবালা আর ননিবালার পরামর্শ হবে জেল থেকে বেরিয়ে কিভাবে নতুন উদ্যমে শুরু করে দেওয়া যায় স্বাধীনতার আন্দোলন। ওদের মাথা নত করিয়ে অনশন ভঙ্গ করে এইবার আমি অন্য মুখে তুলব। বন্দে মাতরম, বন্দে মাতরম। ধন্যবাদ, নমস্কার। মুগ্ধ হয়ে শুনছিলাম এবং দেখছিলাম, কিন্তু স্যার ম্যাম আপনাদের এক্ষুনি আমরা ছাড়ছি না, একটু সামনে আসুন। প্রিয়াঙ্কা, অর্পণের পক্ষ থেকে আমরা তো ভালোবেসেই নিয়েছি অনেক আগে থেকেই, শ্রদ্ধায় স্মরণে আমরা একটু বরণ করে নেব যারা এতক্ষণ আমাদের সামনে খণ্ড খণ্ড চিত্র আঁকলেন। সত্যি কণ্ঠস্বর দিয়ে যে ছবি আঁকতে হয় কিভাবে, এই 2 জন মানুষকে আমরা দেখি এবং বারবার শিখছি। একবার আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। আমাদের মধ্যে এই মুহূর্তে আরও কিছু বিশিষ্ট মানুষেরা উপস্থিত হয়েছেন। এইবারে যে পারফরমেন্সটি আমরা দেখব সেটা মননের উত্তরবঙ্গের শাখা উত্তরের পরশের। যারা এই পারফরমেন্সটি করবে তারা এই শহরের বিশিষ্ট বাচিক শিল্পী
এবং খুব গুণী মানুষ। আমি সবাইকে এক এক করে ডেকে নেব। কৃষ্ণেন্দু, সোমেনদা, বাবলিদি, ববিদি, শিউলিদি, রুমাদি। আমরা মঞ্চসজ্জার জন্য কিছুক্ষণ সময় চেয়ে নিচ্ছি। উত্তরের পরশের আজকের পারফরমেন্স স্বাধীনতা। যে স্বাধীনতা আমরা পেয়েছি দুদিন পরে, সেই স্বাধীনতা উদযাপনে অর্পণ পরিবারের পক্ষ থেকে উত্তরের পরশের এই উপস্থাপনা। আমাদের উত্তরের পরশের উপস্থাপনায় স্বাধীনতা। ব্যবস্থাপনায়, মনন, পরিচালনায় আমাদের ভীষণ প্রিয় রাতুলা বসু ম্যাম। ভারতবর্ষ, তোমাকে প্রণাম করি। সর্বপ্রথম তোমার সূর্য আমার চোখের মুছে দিল সর্বরি। তোমার মাটিতে আমার এ দেহ গড়া, বাতাসে বাতাসে নিঃশ্বাস বায়ু ভরা, আকাশে আকাশে ওই যে নিবিড় নীল, মনের সঙ্গে অদ্ভুত ওর মিল। এখানে দিনের স্পষ্ট আলো কাশে, রাতের আকাশ অকৃপণ হাসি হাসে। এখানে নদীর ক্ষীরতোয়া খরবেগ
জলসঞ্চিত পুঞ্চিত কালো মেঘ অকৃপণ, তাই এখানে উদার তুমি, ভারতবর্ষ আমার জন্মভূমি। ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জল রঙের মানচিত্র নয়। ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয়। ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহল জয়ের ফ্যাসিস্ট গৌরব গাথা নয়। ভারতবর্ষ মানে শুধু মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়। আমার ভারতবর্ষ 50 কোটি নগ্ন মানুষের, যারা সারা দিন রৌদ্রে খাটে, সারা রাত ঘুমোতে পারে না ক্ষুধার জ্বালায় শীতে। কত রাজা আসে যায়, ইতিহাসে ঈর্ষা আর দেশ। আকাশ বিষাক্ত করে, জল কালো করে, বাতাস ধোঁয়ায় কুয়াশায় ক্রমে অন্ধকার গাঢ় হয়। যে শিশুটি প্রতিদিন চায়ের দোকানে কাপ ডিশ ধোয়, যে শিশুটি প্রতি সকালে রাইটার্স বাবুর বুট পালিশ করে দিচ্ছে, সেও তো আমার ভারতবর্ষ। সারাদিন না খেয়ে সন্ধে নেমে আসার আগে এক্সাইডের ফুটপাত জুড়ে যে শিশুগুলো অন্ধকারের কোলে মাথা রেখে বাবার খাবার আনবার আশায় আশায় ঘুমিয়ে পড়ে, তারাও তো আমার ভারতবর্ষ। এই মুহূর্তে গড়িয়ার বেশ্যাঘরে যে মেয়েটা জন্ম নিল, সেও তো আমার ভারতবর্ষ, সেও তো আমার দেশের অংশ। যে গ্র্যাজুয়েট যুবক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দরজায় টোকা দিচ্ছে, বলছে স্যার একটিবার সুযোগ দিন, আমি যে কোনো কাজ পারবো, পিওন মেথর ঝাড়ুদার যে কোনো একটা কাজ হলেই আমার চলবে। বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, দিদির বিয়ে দিতে পারছি না, সেও তো আমার ভারতবর্ষ। ধনধান্য পুষ্প ভরা আমার এই ভারতবর্ষের মধ্যে এরাও তো রয়েছে। বিদেশি ডলার পাউন্ডের ঢল নামছে, তবু ছেলেটার মুখে হাসি নেই। ও দেখেছে অনেক রাতে দরজা খুলে ওর মা কোথায় যেন যায়। ও দেখেছে মেইল ট্রেন ঝাঁকানো শেষ রাতে ফিরে আসে ওর মা, অদূরেই মৃত কাজকলের চিমনি। ওর বাবা বন্ধ গেটের কপাটে মাথা খোঁড়ে। কে যেন ভারতরত্ন, কে যেন অস্কার বিজয়ী, কে যেন জ্ঞানপীঠ। এত কাণ্ডেও ছেলেটার হাসি নেই। উবু হয়ে বসে থাকে আর দেখে ভোর রাতে কুঁচোর ভরা চাল এনেছে ওর মা। সমস্ত ভারতবর্ষের মা শেষ রাতে ফিরছে 4টি চাল নিয়ে। সমস্ত ভারতবর্ষের ছেলেদের মুখে তবু হাসি নেই। ভারতবর্ষ মানে একটা নির্ভয়া, একটা আশিভা, আর তারপর সমুদ্র হিমাচল, গুরু গুরু ক্রোধ, গরজি গগনে গগনে। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। কাশ্মীরের দিকে তাকালে মনে হয় ভারতবর্ষ একটা ভিসুভিয়াস, আর কন্যাকুমারীর টিলার উপরে দাঁড়ালে মনে হয় জাপান নয়, উদিত সূর্যের দেশটির নাম ভারতবর্ষ। ঝাড়গ্রাম থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রেড করিডর ধরে হাঁটতে হাঁটতে মনে হয় একটা আহত নেকড়ের নাম ভারতবর্ষ। আবার কেরলের ছবির মতো সুন্দর গ্রামে দাঁড়িয়ে মনে হয় ভারতবর্ষ আসলে এক ঝাঁক ক্রিসেন্থেমাম। কোনো একটা জাতি নয়, বর্ণ নয়, ধর্ম নয়, নয় কোনো ধাঁধা বা শব্দচক, একটা অ্যাসিড বাল্ব আর রাগী মোটর সাইকেলের নাম ভারতবর্ষ।
আবার জঙ্গল সাফারি জিপ দেখে এক ছুট্টে গহীন অরণ্যে চলে যাওয়া হরিণ শিশুর মতো তোমার ভীরু ভালোবাসার নাম ভারতবর্ষ। ভারতবর্ষ মানে একজন মেরি কম, আরেকজন হিমা দাস, একজন ছন্দা গায়েন, আরেকজন কল্পনা চাওলা। ভারতবর্ষ মানে মেঘে ঢাকা তারার নিতা আর স্ত্রীর পত্রের মৃণাল, একটি সর্বংসহা পুকুর আর পুরুষ নামের পর্বত ডুবিয়ে দেওয়া সুনামি। আমার ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই। এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরি চাঁদের অকৃপণ আলো পড়ে ঈদগার উপর, আর রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দেয়। আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল, রবিশঙ্কর আর আলী আকবরের যুগলবন্দি, গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি। আমার ভারতবর্ষ মানে লালন ফকিরের গান। আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার ডুয়েট, দেখেছি পাল্লা দিয়ে আজহারের সঙ্গে সচিনের দৌড়, খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নঈমুদ্দিনের তদারকি চিৎকার, বিজয়ান, আকিল, কুলজিৎ, বাইচুং, মাঠটাকে আরো বড় কর। মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে, মাঠটাকে আরো বড় করা দরকার, আরো অনেক অনেক বড়। ভারতবর্ষ মানে এক ভালোবাসা, আমার তোমার, শব্দের, সঙ্গীতের, জীবনের, আকাশের, মাটির। ভারতবর্ষ মানে একটা ন্যায় আর একটা অন্যায়, একজন রোহিত ভেমুলা আর একজন কানহাইয়া, একজন গব্বর সিং আর একজন ঠাকুর। কালবুর্গির দেহ ফুঁড়ে চলে যাওয়া বুলেটের গায়ে লেখা ছিল ভারতবর্ষ। সুজাত বুখারীর শরীরের প্রতিটি আঘাতে জলজল করছিল ভারতবর্ষ। আবার স্বামী খুন হবার পরেও জাকিয়া জাফরি যখন দীপাবলিতে প্রদীপ জ্বালেন বাড়িতে, তখন সেই আলোক শিখার নাম ভারতবর্ষ। পিঁপড়ের ডিম খেয়ে ওই স্কুলে যাচ্ছে ভারতবর্ষ। ছাদের হেলিপ্যাড থেকে ওই আকাশে উড়ে গেল ভারতবর্ষ। সিটি মলের সামনে ওই মার্সিডিজ বেঞ্চ থেকে নামছে ভারতবর্ষ। সুলুক পাহাড়ির হাট থেকে ওই হেঁটে হেঁটে বাড়ি ফিরছে ভারতবর্ষ। ওই তো উত্তেজিত জনতার মাঝে শিরদাঁড়া সোজা রেখে দাঁড়িয়ে ভারতবর্ষ। শুধু সাদা নয়, শুধু কালোও নয়, শুধু সমর্পণ নয়, শুধু প্রতিরোধও নয়, শুধু প্রেম নয়, শুধু ঘৃণাও নয়। আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব, বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা কাশ বিকেল ও ভাসান। সমস্ত শরীর ঘিরে জোনাকি না পাহাড়ে পাহাড়ে জুম। অগণিত হৃদয়, শস্য, রূপকথা, ফুল, নারী, নদী, প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো। ডেকে নেব টলমলে হাওয়ার রোদের ছায়ায় মাছের চোখের মতো দিঘি। আর একটু পরেই প্রতিটি মোড়া, খাল, বিল, পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো। প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে। ওড়িশির ছন্দে, ভারতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের ডাতে তোমরা ভুলে যেও না আমাকে। যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে,
ফোঁটা ফোঁটা অশ্রু, রক্ত, ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। অপূর্ব অপূর্ব। যখন এটা প্রস্তুতি হচ্ছিল তখন তার সাক্ষী আমরাও ছিলাম। তো নিজের খুব কাছের মানুষ, নিজের সতীর্থদের আর কি বলবো। আমি মাইক্রোফোনটা একদম সোমেনদার হাতে তুলে দিচ্ছি। একদম, আসলে শ্রী পার্থ বসু এবং শ্রীমতী রাতুলা বসু তারা যখন আমাদের প্রশিক্ষণের জন্য এলেন, আমরা প্রিয়াঙ্কার মতো আমরাও শুরুতে খুব টেন্সড ছিলাম, কিন্তু সত্যি বলছি স্যার ম্যামকে যারা কাছ থেকে দেখেছি তারাই বলবো এত সহজেই আপন করে নেন যে আমরা জানি না কি থেকে কি হয়ে গেল। আমরা চেষ্টা করেছি ওনাদের প্রশিক্ষণের মান রাখবার। একবার একটু স্যার এবং ম্যামকে মঞ্চে ডেকে নিচ্ছি, আর একবার সত্যিই জোরে হাততালি আমাদের এই বন্ধুদের জন্য। এই জেলার বিশিষ্ট বাচিক শিল্পীরা এই সামনে দাঁড়িয়ে আছে, আশা করি তারা তাদের কষ্ট কোথাও ফল পেয়েছে, এবং অর্পণের পক্ষ থেকে, অর্পণের পরিবারের পক্ষ থেকে আমরা সকলকে বরণ করে নিচ্ছি। প্রথমে ওরা খুব ভয় পেয়েছিল, টেনশানে ছিল, কিন্তু আমাদের দুজনের মনে হয়েছিল ওরা পারবে, ওরা পারলো। খুব খুব ভালো লাগছে, মনটা ভরে যাচ্ছে। আপনারা সবাই সবাই অর্পণকে এবং ওদের সবাইকে এইভাবেই ভালোবাসবেন, এইভাবেই ওরা আরও অনেক অনেক এগিয়ে যাক। স্যার ম্যামকে আমাদের প্রণাম। আমি মঞ্চে ডেকে নেব আমাদের বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ সম্মানীয় শ্রী অশোক মিত্র মহাশয় এবং জেলা ডিপিএসসি চেয়ারম্যান সম্মানীয় শ্রী সন্তোষ হাঁসদা মহাশয়কে। আমি শ্রী অশোক মিত্র এবং শ্রী সন্তোষ হাঁসদা মহাশয়কে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। আসলে অর্পণের প্রতিটি অনুষ্ঠানেই আমরা এই সমস্ত পুকাইদা এবং বিপুলদাকেও একটু মঞ্চে ডেকে নিচ্ছি। এই সমস্ত মানুষরা অর্পণ পরিবারের সঙ্গেই জড়িয়ে আছেন, সবসময় তাদের উপস্থিতি আমরা বিপুলবাবু এবং প্রতিক্রাম মনতাকে আমরা প্রথমেও, এবং শ্রী দীপঙ্কর দাস। অর্পণের কোনো অনুষ্ঠানেই আমরা তাদের স্নেহ থেকে বঞ্চিত হই না। আমি মাইকটা নিলাম কারণ আমি পুকাইদা বললাম, আসলে সবসময় তো সেটাই বলি। আগে একবার প্রীতমরাম মণ্ডল বলেছি, তখন আমি আর পেলাম না, তো প্রীতমরাম মণ্ডল। তো আমি যেটা তখন মুখে এলো তার সাথে সাথে বললাম থ্যাংক ইউ সকলকে। আসলে সবাই নিজের জন, পরিবারের মধ্যে তো এই ফর্মালিটি থাকে না। আমরা কৃতজ্ঞ সকল সম্মানীয় অতিথিদের প্রতি, তারা এভাবেই অর্পণের সঙ্গে থাকবেন এই বিশ্বাস আমাদের আছে। অনুরোধ করব একটু সামনে বসবার জন্য। আমরা অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাই। আমরা প্রথমেই বলেছি আমাদের আজ বালুরঘাটের স্বাধীনতা দিবস। আমরা উদযাপন করলাম স্বাধীনতার সেই লড়াই, সেই আত্মত্যাগ। একই সঙ্গে অর্পণ ফাউন্ডেশনের 31তম প্রতিষ্ঠা দিবস। আমরা সব মিলিয়ে উদযাপন করব সবটাই। এবারে বর্ষাকে আবাহন করলে কেমন হয়? আসলে বর্ষা না হলে তো নতুন সৃষ্টি, নতুন সৃজন হয় না। অর্পণ ফাউন্ডেশন এবার নৃত্যের মাধ্যমে বর্ষাকে আমরা আবাহন করব।